নির্জন নিজের শারীরিক ব্যথাগুলোকে এই মুহূর্তে এত গুরুত্ব না দিয়ে উঠে দাঁড়িয়ে ব্যালকনির আধ-বিরানো দরজাটা খুলে রুমের ভিতর প্রবেশ করলো। হঠাৎ ওভাবে কিছু পড়ার শব্দ হওয়ায় অনু যখন উঠে দাঁড়িয়েছে কে এসেছে দেখার উদ্দেশ্যে, তখনই নির্ঝরকে ও নিজের চোখের সামনে সশরীরে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তত অবাক হলো। নির্ঝরের চোখ অনুর ওপরে পড়তেই ওর ফোলো ফোলো চোখ দুটো, এলোমেলো চুলগুলো ও চোখে মুখে লেগে থাকা আতঙ্কের ছাপ ফুটে থাকতে দেখে নির্ঝরের বুকের ভিতরটা অজানা ব্যথায় মোচড় দিয়ে উঠল যেন। অনু ওর অবিশ্বাস্য চোখ ও কম্পিত ঠোঁটের মাঝ থেকে বের করলো কয়েকটি শব্দ। নির্ঝর, আপনি আপনি সত্যি এসেছেন? নির্ঝর স্থির তাকিয়ে আছে অনুর দিকে। মেয়েটার এমন ভাঙাচোরা অবস্থা ওর সহ্য হচ্ছে না কোনোভাবেই। নির্ঝর কিছু বলতে নিবে তার পূর্বেই অনু ওর নিজের সমস্ত সংযম হারিয়ে ফেলে সোজা দৌড়ে এসে জড়িয়ে ধরল নির্ঝরকে। অতঃপর বলল, আপনি এসেছেন, আপনি সত্যি এসেছেন। মরতে নিয়েছিলাম আমি, জানেন? যদি আপনি সত্যি এসে না থাকতেন, তবে কি মরার আগে আপনাকে সামনে থেকে দেখা, একটু ছোঁয়া, এসব আমার মিথ্যে ভ্রম? বলুন না নির্ঝর, আপনি এসেছেন তো সত্যি, এসেছেন? বলতে বলতেই অনু হু হু করে কেঁদে উঠল। নির্ঝর পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছে অনুর আচরণে। কয়েক সেকেন্ডের জন্য নির্ঝর বুঝতেই পারল না যে সে কি করবে এখন। তারপর ধীরে ধীরে নির্ঝরের হুঁশ ফিরলে ও নিজের দু হাত তুলে খুব আলতোভাবে আগলে নিল অনুকে নিজের বুকের মাঝে। জানে ও এটা ঠিক না, তবুও অনুকে এই সময় আগলে নেওয়াটা ভীষণ জরুরি। নির্ঝর ফিসফিসিয়ে বলল, আমি এসেছি অনু, এসেছি আপনাকে নিতে, সত্যি এসেছি। অনুর জড়িয়ে ধরা হাতের বাঁধন আরো শক্ত হলো এবার। অদ্ভুত শিহরণে নির্ঝরের সর্বশরীর কম্পিত হলো। অনু কাঁদতে কাঁদতেই বলল, ওরা বলেছিল আমার মা নাকি বেঁচে আছে। আমার মা নাকি আমাকে এক পলক দেখার আশায় এখনো বেঁচে আছেন। আমি ওদের মিথ্যা কথার ফাঁদে পা রেখে চলে আসি ওদের সাথে। কিন্তু আসার পরে আস্তে আস্তে জানতে পারি সবটা। সেই রাতে কি নিষ্ঠুরভাবেই না ওরা মেরেছিল আমার মাকে। ও তো মায়ের খাওয়ার পরেও কে বাঁচে বলুন তো? যেই মা আমাকে বাঁচানোর জন্য এই গ্রাম থেকে পালানোর পথ খুলে দিলেন, নিজের জীবন ত্যাগ করতে দুবার ভাবলেন না, সেই মা যদি বেঁচে যেত সেই রাতের পর, তাহলে আমাকে দেখার জন্য অন্তত ওই নোংরা লোকগুলোর কাছে নত হতো না, অনুরোধ করতো না। এই চিন্তাগুলো তখন একবারের জন্য আসেনি আমার মনে নির্ঝর, আসেনি। নির্ঝর চেষ্টা করছে অনুকে শান্ত করার, কিন্তু অনু এখন আর নিজের মধ্যে নেই যেন। অনু বড় বড় করে শ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো, অমানুষ হলেও কিছুটা ধর্মজ্ঞান নিশ্চয়ই আছে ওদের মধ্যে বলুন। ওরা দিয়েছে নিশ্চয়ই কোথাও না কোথাও আমার মাকে কবর। ওরা জানে সব, কিন্তু বলবে না আমায়। ও নির্ঝর সাহেব, আপনি তো বলেছিলেন আপনি আমার ইচ্ছা পূরণ করবেন। দেখুন, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাকে আর আপনাকে এনেই দিলেন এই গ্রামে। তাহলে আমার ইচ্ছেটা যে কোনোভাবে পূরণ করে দিন না এবার। খুঁজে বের করুন আমার মার কবরটা। আমি শুধু একবার আম্মুর কবরটা দেখতে চাই। উনি যে এক টুকরো জমির নিচে নিজের চিরস্থায়ী ঠিকানাটুকু পেয়েছে, সে বিষয়ে নিশ্চিত হতে চাই। করবেন তো আমার ইচ্ছে পূরণ? বলুন না, দয়া করে বলুন। কথাগুলো বলার সময় অনুর কণ্ঠ ভেঙে ভেঙে আসছিল, তবুও সে থামছিল না। অনর্গল বলেই যাচ্ছিল, আর নির্ঝরের বুকের সাথে মুখ গুজে কাঁদছিল। নির্ঝর বলল, আগে শান্ত হতে হবে আপনাকে অনু। নিজের এমন উথাল-পাথাল অবস্থা নিয়ে আপনার ইচ্ছে আপনি পূরণ করতে পারবেন না। আরো বেশি দুর্বল হয়ে পড়বেন এতে। অনু নাক টানতে শুরু করলো। কান্নার বেগ কমিয়ে নিচ্ছে সে আস্তে আস্তে। কিছুক্ষণ পর অনু নিজেকে অনেকটাই সামলে নিয়ে বলল, ওরা আমাকে এখানে নিয়ে এসেছে ওই চেয়ারম্যানের ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়ার জন্য। আমি রাজি না বলাতে দরজা বন্ধ করে রেখেছে। একটু পর হয়তো আসবে ওরা আমাকে নেওয়ার জন্য। তখন আপনাকে এখানে দেখে ফেললে ওরা আপনাকেও মেরে ফেলবে নির্ঝর সাহেব। আমি আমার চোখের সামনে আমার আরো একজন প্রিয় মানুষের মৃত্যু দেখতে পারবো না। সত্যি বলছি, সেই ক্ষমতা আর নেই আমার মাঝে। অনু নির্ঝরের বুক থেকে মুখ তুলে তাকালো নির্ঝরের দিকে। নির্ঝর অনুর দুগালের উপর হাত রেখে ওকে পুরোপুরি শান্ত করার চেষ্টা নিয়ে বলল, শান্ত হন। কেউ কিচ্ছু করবে না আমাদের, ইনশাল্লাহ। আমরা সেফলি এখান থেকে বেরিয়ে যেতে পারবো। অনু ওর ভিজা চোখ জোড়া নিয়ে মাথা ওপর নিচ নাড়ালো। এই মুহূর্তে নির্ঝরের থেকে নিরাপদ আশ্রয়স্থল আর কোথাও খুঁজে পাবে না অনু, তা সে বুঝে গিয়েছে। অনুর মুখে প্রিয়জন শব্দটা শুনে নির্ঝরের মনোবল আরো খানিকটা বেড়ে গিয়েছে।
তখনই ওদের রুমের বাইরে থেকে পাহারাদারদের মাঝে হওয়া কথোপকথনের হালকা আওয়াজ ভেসে এলো। কি রে, ভিতর থেকে অন্যরকম কথা বলার আওয়াজ আসতেছে বলে মনে হচ্ছে না? আরেকজন বলল, হ, মেয়েটা তো ভিতরে একাই আছিল, তাইলে এমন লাগতাছে কেন যে ভিতরে আরো কেউ আছে? প্রথমজন বলল, দরজা খুলে দেখি কি হইছে। ঠিক তখনই আরেকটা কণ্ঠ ভেসে এলো আরো খানিক দূর থেকে, এই রশিদ, চেয়ারম্যান সাহেব ডাকতেছে তোকে। এই সময়? কি জন্য? আমি অত জানি নাকি, কইছে জরুরি কাম আছে, বেশি পেঁচাল না পাইরা যা গিয়া দেখ তাড়াতাড়ি। রশিদ পাহারাদারটি খেক খেক করে বলল, আচ্ছা আচ্ছা, যাইতেছি। আর তুই দরজা খুলে দেখ কি হইছে ভিতরে। আমি আইতাছি একটু পর। পরপরই পায়ের শব্দ দূরে মিলিয়ে গেল। ভিতরে দাঁড়িয়ে সব কথাগুলো শুনে মুহূর্তে নির্ঝরের চোখে মুখের অবস্থা বদলে গেল। নির্ঝর অনুকে আলতো করে নিজের থেকে সরিয়ে চারপাশে তাকালো। বাঁচার জন্য সময় খুব কম ওদের হাতে। নির্ঝরের চোখে পড়ল দরজার পাশে রাখা একটা মোটা বাঁশের লাঠির উপর, আর তার ঠিক পাশের টেবিলে রাখা রয়েছে একটা মোটা তাজা সাইজের কাচের ফুলদানি। নির্ঝর দ্রুত এগিয়ে গিয়ে লাঠিটা এক হাতে নিল, আর ফুলদানিটা অন্য হাতে নিয়ে পুনরায় অনুর কাছে এসে ওর হাতে ধরিয়ে দিল তা। অনু খানিক ভয়ার্ত চোখে তাকালো নিজের হাতে থাকা ফুলদানি ও নির্ঝরের দিকে। নিচে সরে বলল, মন দিয়ে শোনো, ভয় পেলে চলবে না এখন। নির্ঝর অনুকে দরজার ডান পাশের দেয়ালের দিকে দাঁড় করিয়ে দিয়ে নিজের হাতে দিয়ে গাড়ের একটা জায়গা দেখিয়ে দিল। লোকটা ভিতরে ঢুকলেই এই জায়গাতে আঘাত করবে, যতটা জোরে পারো ততটা, তাহলে কিছু সময়ের জন্য সে অজ্ঞান হয়ে যাবে। অনুর হাত কাঁপছিল, সে বলল, আমি যদি না পারি? নির্ঝর শান্ত স্বরে বলল, পারবে, তোমাকে পারতেই হবে। আর আমি আছি তো, পরিস্থিতি বেগতিক হতে নিলে সামলে নেওয়ার জন্য ভরসা রেখো। অনু মাথা নেড়ে বুঝালো নির্ঝরের প্রতি ওর পূর্ণ বিশ্বাস ভরসা আছে। অতঃপর নির্ঝর নিজের হাতে থাকা লাঠিটার দিকে তাকিয়ে বলল, একই কাজ আমিও করব। এরপর খুব সাবধানে এখান থেকে বের হব আমরা, ঠিক আছে? অনু আবারও মাথা নেড়ে সম্মতি জানালো। নির্ঝর দাঁড়িয়ে পড়ল লাঠিটা উঠিয়ে অনুর মুখোমুখি দুই পাল্লার দরজার অপর পাশে। ঠিক তখনই দরজার তালা খোলার শব্দ ভেসে এলো। নির্ঝর আর অনু দুজনেই যেন নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে দরজার দুপাশে। দরজার তালাটা খুলে হালকা শব্দ করে মাঝবয়সী লোকটা দরজা খুলে সন্দিহান চোখে ভিতরে উকি দিল। সামনাসামনি কাউকে চোখে না পড়লে লোকটা ভিতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, এই মাইয়া কিসের শব্দ হইতাছে রে? এই মাইয়া কিসের শব্দ হইতাছে রে? কথা শেষ করতে পারল না পাহারাদার লোকটা। অনু ওর চোখ জোড়া বন্ধ করে সমস্ত শক্তি দিয়ে ফুলদানিটা সজোরে আঘাত করলো লোকটার মাথার পিছনে। আকস্মিক ঘটনা আকস্মিক আঘাতে লোকটা চিৎকার করতেও যেন ভুলে গেছে, তার সর্বশরীর কেঁপে উঠল। লোকটা তার মাথার পিছনে হাত রেখে ঘুরে দাঁড়াতেই অনু আবারও আঘাত করলো। এবারের আঘাতটা আরো শক্তিশালী ছিল, যা গিয়ে লেগেছে লোকটার মাথার সামনের অংশে, একেবারে মাঝ বরাবর। ফুলদানিটার নিচের অংশ ভেঙে কয়েক টুকরো কাজ লোকটার মাথায় গেঁথে গিয়েছে, আর কিছু ছড়িয়ে পড়ল মেঝের ওপরে হালকা শব্দ তোলে। দ্বিতীয় আঘাতে পাহারাদারটির চোখ উল্টে গেল প্রায়। তার শরীরটা এবার টাল সামলাতে না পেরে সোজা কলাগাছের মতো ধপ করে পড়ে গেল মেঝেতে। নির্জন লাঠি হাতেই দাঁড়িয়েছিল, কিন্তু এর পরের দৃশ্য দেখে সে পুরোপুরি থমকে গেল। অনু এক প্রকার ঝাঁপিয়ে পড়ল লোকটার উপর, নিজের দুই হাঁটু লোকটার বুকের উপর চেপে ধরে সমানে আঘাত করতে লাগলো আধভাঙ্গা ফুলদানিটা দিয়ে লোকটার মুখের উপর মাথায়। ফুলদানিটা ভেঙে ভেঙে কাঁচগুলো গেঁথে যাচ্ছে লোকটার মুখের মাথায়। মুখটার ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, থেতলে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। রক্ত ছিঁড়ে আসা চামড়া মাংসগুলো অনুর শরীরে ছিটকে ছিটকে আসছে, মেঝের উপর গিয়ে পড়ছে। তবুও থামছে না অনু, পাগলের ন্যায় বিলাপ করে বলছে, আমার মাকে তোরা এভাবে মেরেছিলি তাই না? লাঠি দিয়ে আমার মায়ের শরীরের সব জায়গায় মেরেছিলি সেই রাতে তোরা। অনুর গলা তিরতির করে কাঁপছে, কান্নারা আর চাপা রাগেরা একসাথে মিশে ভয়ঙ্কর শোনাচ্ছে ওর কণ্ঠটা। অনু আবারও বলল, তোরা সবাই মিলে এতই নিষ্ঠুরভাবে মেরেছিলে আমার মাকে। আমার মাটা চিৎকার করতেও ভুলে গিয়েছিল। আমি কত করে থামতে বলেছিলাম, থামিসনি তোরা, কেউ থামিসনি। বারংবার আঘাত করে গিয়েছিস আমার মাকে, আমার জন্মদায়িনী মাকে। লোকটার মুখে ইতিমধ্যে থেতলে গিয়েছে, নড়াচড়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু অনুর সেসবের দিকে খেয়াল নেই। এখনো সে আগের নেই মেরেই চলছে লোকটার থেতলানো মুখের উপর। অনু বলল, আজ আমিও এতটাই মারবো তোদের
যে যন্ত্রণা কাকে বলে তা বুঝবি তোরাও। আমার মা কতটা কষ্ট পেয়েছিল তা একটু হলেও অনুভব করতে পারবি তোরাও। তবে আমার মন একটু শান্তি কাজ করবে। নির্ঝর পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছে অনুর এমন কাজে। এই এক অন্যরকম অনুকে দেখছে সে। অনু সেদিন নিজের শখের কথা বলতে গিয়ে বলেছিল ও ওর মায়ের খুনিদের নৃশংসভাবে খুন করতে চায়। আজ তার বাস্তব নমুনা নির্ঝর দেখতে পেল। অনুর মনে বহুদিন জমে থাকা আতঙ্ক, প্রতিশোধের আগুন আর ছিন্ন ভিন্ন হয়ে গেল লোকটা। পরক্ষণেই নির্ঝরের হুঁশ ফিরলে সে দ্রুত এগিয়ে এসে পিছন থেকে অনুর কোমর জড়িয়ে ধরে একটানে ওকে ওপরে তুলে সরিয়ে আনলো লোকটার কাছ থেকে। অনু এখনো ছটফট করছে। হাতে থাকা ভাঙা ফুলদানিটা ছুঁড়ে মারলো লোকটার উপর। অনু হিংস্র আহত বাঘিনীর ন্যায় বলল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, আমি মেরে ফেলবো ওদের, সবাইকে মেরে ফেলবো আমি, ছাড়ুন। নির্জন আরো শক্ত করে ধরে রাখলো অনুকে। অতঃপর বলল, অনু শান্ত হন, শান্ত হতে হবে আপনাকে। না, ছাড়ুন আপনি আমায়, ছাড়ুন। ওরা আমার মাকে মেরে ফেলেছে। কি অপরাধ ছিল আমার মাটার? ওই নিষ্পাপ মানুষটার জীবনে কোনোদিন সুখের মুখ দেখেনি। শেষ যাত্রাটা তো তার একটু সুখকর হতে পারত। ওরা তো তাও হতে দেয়নি। অনু এখনো হাত পা ছুড়ছে। নির্ঝর এবার খানিকটা গম্ভীর কণ্ঠে বলল, লোকটা মারা গিয়েছে অনু, বেঁচে নেই উনি। অনু থমকালো এবার হালকা। ক্লান্তিতে হাঁপাচ্ছে সে। নির্ঝর ভারী নিঃশ্বাস ফেলে আবার বলল, মরাকে আর কত মারবে তুমি? অনুর সর্বশরীর হালকা ঝাঁকুনি দিয়ে উঠল। চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অনু বুঝতে পারল আজও আরো একটা খুন করেছে। ওর বাবার খুন হয়েছিল যে হাতে, যেই রক্তের দাগগুলো আজও অনুকে তাড়া করে বেড়ায়, সেই হাতে আজ আরো একটা খুন অনু করলো। এই খুনটা করেছে খুবই নৃশংসভাবে। লোকটার মুখ মাথা বাজেভাবে থেতলে গিয়েছে। হুট করেই যে দেখবে লাশটা তারই আত্মা শুকিয়ে যাবে যেন। অনু কাঁপা গলায় বলল, "আ- আমি আমি আবার খুন করলাম?" নির্ঝর দ্রুত অনুকে ঘুরিয়ে নিল নিচের দিকে। ওর মুখটা নিজের বুকের মধ্যে লুকিয়ে নিয়ে বলল, এখন এসব ভাবার সময় না, আমাদের এখান থেকে বের হতে হবে যত দ্রুত সম্ভব। ঠিক তখনই বাইরে থেকে আরেকজন পাহারাদারের কণ্ঠ ভেসে এলো। যেই লোকটার ডাক পড়েছিল সেই রশিদ নামের লোকটাই এসেছে ফিরে। এই, এতক্ষণ লাগতেছে কেন তোর ভিতরে? কচি মাইয়া একলা পাইয়া কি মজা লুটার চেষ্টা করতেছস নাকি? চেয়ারম্যান যাই না গেলে কিন্তু তোর জ্যান্ত কবর দিব, গোলামের পুত। নির্ঝর আর অনু দুজনেই নীরব হয়ে গেল। কি হবে এখন? কিভাবে বের হবে ওরা? রাতের অন্ধকার চিরে একের পর এক গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলছে গ্রামের ভিতরে কাঁচা রাস্তা ধরে। স্পেশাল বুলেট প্রুফ কালো গাড়িটার ভিতরে বসে থাকা সারফারাজের মুখভর্তি স্থিরতার ছাপ ফুটে আছে। সারফারাজ ওর ডান হাতের আঙ্গুলগুলো বারবার সিটের উপর ঠুকছে ধীরে ধীরে। এটা ওর বহু বছরের পরিচিত অভ্যাস। যখন সারফারাজ খুব বেশি রেগে যায় তখন ও বাহ্যিকভাবে আরো বেশি শান্ত হয়ে যায়। ঠিক যেমন বড় কোনো ধ্বংস উপযুক্ত ঝড় হওয়ার আগে পরিবেশটা ভয়ঙ্কর রকমের শান্ত হয়ে থাকে তেমন। তেজ বলল, ভাইয়া আমার মনে হয় গ্রামের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। এখন আমরা কি করব? ভিতরে সরাসরি না ঢুকলে ভিতরের অবস্থা আমরা বুঝবো কিভাবে? সারফারাজ জানালার বাইরে তাকিয়ে উত্তর দিল, সরাসরি ভিতরে যাওয়া যাবে না। হুম, ভিতরে হয়তো অনু আছে, কিন্তু নির্ঝর যদি ভিতরে থাকে তখন? আমি জানি নির্ঝর ভিতরেই আছে। সাথে সাথেই তেজ চুপ হয়ে গেল। সারফারাজ এবার মাথা ঘুরিয়ে নিজের অস্বাভাবিক ঠান্ডা চোখ জোড়া আইজিপির দিকে স্থির করে বলল, চেয়ারম্যানের বাড়ির আশেপাশে কয়টা বের হয়ে যাওয়ার রাস্তা আছে? আইজিপি ম্যাপের ওপর আঙ্গুল রেখে বললেন, সামনের দিকে মেইন গেট একটাই, পিছনের বাঁশঝাড়ের দিক দিয়ে সরু রাস্তা আছে একটা, আর ডান দিকে পুরনো পুকুরের পাশ দিয়ে আরেকটা পথ বের হয়েছে। সারফারাজ একবার ম্যাপটার দিকে তাকিয়ে ওর মস্তিষ্কে পুরো হিসাব কষে ফেললো যেন। পরপরই ঠান্ডা গলায় বলল সে, ওদের পালানোর রাস্তা আগে বন্ধ করতে হবে। আইজিপি ভ্রু কুঁচকে বললেন, কি করতে চাইছেন আপনি? সারফারাজ এবার সামনের দিকে ঝুঁকে ড্রাইভারকে বলল, গাড়ি থামাই এখানেই। ড্রাইভার ব্রেক কষে থামালেন গাড়ি। সামনে ও পিছনের সব গাড়িও থেমে গেল সাথে সাথে। সারফারাজ দরজা খুলে নিচে নামলো। স্পেশাল ফোর্সের সদস্যরা সতর্কতা বজায় রেখে নেমে দাঁড়িয়ে গেল। সারফারাজ চারপাশে একবার চোখ বুলালো, অতঃপর দাঁড়ালো স্বরে বলল, শুনুন সবাই, আমার সিগন্যাল ছাড়া চেয়ারম্যানের বাড়িতে কেউ ঢুকবেন না। লোকটা পুরনো ধাঁচের ধুরন্ধর খেলোয়াড়। পুলিশ দেখলেই প্রথমে নিজের বিরুদ্ধে থাকা সব প্রমাণ গায়েব করবে,
তারপর জিম্মিদের ব্যবহার করে পালানোর সর্বোচ্চ চেষ্টা করবে। আইজিপি মাথা নেড়ে বললেন, রাইট। সারফারাজ সঙ্গে সঙ্গে নির্দেশ দিতে শুরু করলেন। ফোর্স 2 ভাগে হয়ে যান। সেই ম্যাপটা সবাইকে একবার দেখে নিতে বলল। সবার দেখা হলে সারফারাজ বলল, এক টিম পিছনের বাঁশঝাড় ঘিরে রাখবেন, আরেক টিম পুকুরের রাস্তা ব্লক করবে। একটা কেউ যেন পালাতে না পারে। সবাই ওকে স্যার বলে নিজ কাজে লেগে পড়ল। তেজ বলল, ভাইয়া আমরা কি করব? সারফারাজ ওর কোমরের পাশ থেকে নিজের পার্সোনাল পিস্তলটা বের করে ভিতরে একবার চেক করে বলল, আইজিপি স্যারের সাথে তুই গাড়ির ভিতরে থাকবি। কয়েকজন গার্ডসকে নিয়ে আমি ভিতরে যাব। আইজিপি সঙ্গে সঙ্গে বললেন, এটা রিস্কি হয়ে যাবে সারফারাজ, তোমার ভাই থাক ভিতরে। আমাকে যেতে দাও তোমার সাথে, কারণ চেয়ারম্যানের লোকজন অনেক থাকতে পারে ভিতরে আনাচে কানাচে। সারফারাজ বলল, আমার ছোট ভাই ও বোন ভিতরে আছে স্যার। আমি কোনো ভুল হওয়ার সুযোগ দিয়ে ওদের জীবনকে রিস্কে ফেলবো না ইনশাল্লাহ। আপনি বাইরে থেকে বাইরের পরিবেশটা নিয়ন্ত্রণে রাখুন, পাশাপাশি আমার এই বাড়িটার নিরাপত্তার দায়িত্ব থাকছে আপনার উপর। আইজিপি এবার বাদ সাধতে পারল না। তেজ চেয়েও কিছু বলার সাহস করে উঠতে পারল না। পরপরই সারফারাজ আবারও শান্ত গলায় বলল, আর একটা কথা এখনই বলে রাখছি আমি আপনাকে স্যার। কি কথা? নির্ঝর বা অনুর শরীরে যদি ওরা একটা ফুলের টোকাও দিয়ে থাকে ইতিমধ্যে, তাহলে আজ এই চেয়ারম্যান বাড়ির একটা ইটও অক্ষত থাকবে না। জিন্দা জ্বালাবো আমি ওই চেয়ারম্যান আর ওর লোকদের। তেজের বুকটা কেঁপে উঠল সারফারাজের হুমকিমূলক বাক্যগুলো শুনে। কারণ সারফারাজ কখনো ফাঁকা আওয়াজ দেয় না। সে মুখে যা বলে তা করেও ছাড়ে। তখনই দূরে চেয়ারম্যান বাড়ির দিকে থেকে একটা মেয়েলি কণ্ঠের চিৎকারের শব্দ ভেসে এলো। ওরা সবাই একসাথে সেদিকে তাকালো। সারফারাজের চোখ মুখের অবস্থা মুহূর্তেই বদলে গেল। সে এক বিন্দু দেরি না করে কয়েকজন গার্ডসকে নিয়ে ছুটে চলে গেল সেদিকে।